সো হ্যালো সবাইকে, ওয়েলকাম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব জিওগ্রাফি সাজেশন নিয়ে। তোমাদের পরীক্ষা খুব তাড়াতাড়ি একদম দ্রুত বেগে এগোচ্ছে, সবাই খুব ভয় পেয়ে আছে, চিন্তিত অনেকে। তো আমরা এই ভিডিওতে সাজেশন নিয়ে কথা বলবো। নট অনলি দ্য সাজেশনস, উই অনলি টক অ্যাবাউট দ্য সাজেশনস। তো এই ভিডিওতে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে খুব ইজিলি তুমি এতদিন তো সব বই পড়েছো, তারপরে কি করবে? এখন কি আরও পুরো বইটা আবার রিভিশন করবে? অবশ্যই করেছো তোমরা সবাই। তো আমরা চাইছি যে তুমি সাজেশন পড়েছো, কিন্তু আরও স্ট্রং ওয়েতে কতটা সুন্দর করে কনসাইজড ওয়েতে পড়তে পারো, সেইটা আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো অল স্টপস আর রেডি। তুমি সাজেশনটা দেখার পরে এনি বুকস তুমি চাইলে ডাব্লিউবিটিএ যে টেস্ট পেপার আছে সেটা চেক করতে পারো, তুমি টার্গেট চেক করতে পারো, তুমি এবিটিএ। আমি সাজেশন বলার পরে তুমি যে কোনো বই, আইদার সেটা এবিটিএ, ডাব্লিউবিটিএ, যে কোনো ধরনের টেস্ট পেপার তোমার কাছে যা আছে সেখান থেকে গিয়ে চেক করবে। আমি খুব ডিটেলে বলবো এবং চ্যাপ্টার ধরে ধরে কোশ্চেন বাদ দেবো। ওকে? সব পড়েছো, অবশ্যই সব পড়েছো, কিন্তু তারপরেও কিছু স্ট্রং জায়গা তৈরি করো যাতে 80 অ্যাবভ মার্কসটা খুব সহজে ক্যারি করতে পারো। তো একটু রাফলি ভিডিও বানাচ্ছি। ওকে, আমরা সোজাসুজি স্ক্রিনে শিফট করে যাব। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে যে চ্যাপ্টারগুলো নিয়ে ডিসকাস করব, সেই চ্যাপ্টারগুলো একটু ভালো করে বুঝতে হবে। ওকে, তো আমাদের জিওগ্রাফির কোশ্চেন প্যাটার্ন সাধারণত যেগুলো থাকে, বড় প্রশ্ন আমাদের 3 মানের আসে, আর আমাদের এদিকে আসে হচ্ছে 5 মানের। তো 5 এবং 3 এই দুটো জায়গা থেকে আমরা সাজেশনগুলো করব। এখন ব্যাপার হচ্ছে তোমরা সবাই কত সাজেশন পেয়ে গেছো, এবং সেই সাজেশন একটা হিউজ সাজেশন দিয়ে দিয়েছে সবাই। তারপরে পড়ে একদম তোমাদের নাভিশ্বাস উঠে যাচ্ছে। তো আমরা আমাদের জিওগ্রাফিতে টোটাল চ্যাপ্টার কটা আছে সেইটাকে বুঝবো। জিওগ্রাফিকে আমরা দুটো পার্টে ভাগ করি, একটা হচ্ছে আমাদের আঞ্চলিক ভূগোল, একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল। তো আমাদের আঞ্চলিক ভূগোলটা ভারতবর্ষ আছে, ভারত আছে। আর প্রাকৃতিক ভূগোলে আমাদের প্রশ্ন চ্যাপ্টার আছে বায়ুমণ্ডল, প্রথম চ্যাপ্টার বহির্জাত প্রক্রিয়া, তারপরে বায়ুমণ্ডল, তারপরে হচ্ছে তোমাদের বায়ুমণ্ডল আছে, আর তোমাদের আছে হচ্ছে এই তিনটে। আর এই যে তিনটে চ্যাপ্টার, বায়ুমণ্ডল, ঠিক আছে, এই যে চ্যাপ্টারগুলো প্রাকৃতিকের মধ্যে পড়ছে, একটা আঞ্চলিক। এছাড়া দুটো এক্সট্রা চ্যাপ্টার থাকছে, একটা হচ্ছে বহির্জাত বর্জ্য ব্যবস্থাপনা, আর হচ্ছে এদিকে আমাদের আছে উপগ্রহ চিত্র। এই 6টা টোটাল চ্যাপ্টার। তো এই 6টা চ্যাপ্টার আমরা সত্যি কি 6টা পড়বো? আসলে আমরা যদি একটু অ্যানালাইসিস করি এবং সব পড়া হয়ে গেছে, তাহলে আমরা আমাদের স্ট্রং জোনগুলো রেডি করতে পারি। এখন তোমাদের মধ্যে একটা প্রবণতা আছে সাজেশনের মধ্যে বেছে বেছে কোশ্চেন পড়া, না, একদম সেটা করাই যাবে না। সেটা করলে কিন্তু ভবিষ্যতে পরীক্ষার হলে গিয়ে কিন্তু সেই লেভেলের একটা রিস্ক থেকে যাচ্ছে, যেটা থেকে আমরা প্রবলেম হতে পারে, তোমরা পরীক্ষা ভালো দিতে পারবে না। সব পড়েছো, অটোমেটিকলি পরীক্ষা ভালো হবে, আলটিমেটলি সকলের পরীক্ষা ভালো হবে। কিন্তু আমরা কি করব? আমরা প্রথম যে চ্যাপ্টার, আমি প্রথমে মান 5-এর প্রশ্নের কথা বলি, তারপরে আমি 3-এ আসছি, যেটা আমাদের বিভাগে থাকে। কোথায় থাকে? বিভাগ। তো এই বিভাগে আমরা যদি দেখি, তাহলে দেখো এই বিভাগে কিন্তু আমাদের যে চ্যাপ্টারগুলো আছে বহির্জাত প্রক্রিয়া, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বহির্জাত প্রক্রিয়া চ্যাপ্টারটা রয়েছে। এই বহির্জাত প্রক্রিয়া যে চ্যাপ্টার আছে, এইটাকে আমরা পড়লাম। তাহলে এইটা যদি আমরা পড়ি, আমরা করলাম বহির্জাত প্রক্রিয়া যখন পড়বো, তাহলে সব প্রশ্ন পড়বো। আমি এখানে তোমাদের বলে দিচ্ছি, দেখো বহির্জাত প্রক্রিয়া থেকে আমি কোন কোন কোশ্চেনগুলো এই জন্য ভাইটাল বলেছি। এবছরে তোমরা নদী হিমবাহের ক্ষয়কাজ যেটা আছে, নদী বা হিমবাহের ক্ষয়কাজ ও সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ ছবি সহ উত্তর দিতে হবে। এবং আমি উত্তর লেখার কৌশলটা কোনো অন্য ভিডিও তোমাদের সঙ্গে ডিসকাস করবো, এবং সেটা খুব শীঘ্রই করব। এখন এবছরে হিমবাহের ক্ষয়কার্য খুব ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে দেখবে, এবং সঞ্চয় কার্য ইম্পর্টেন্ট। আর সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে হিমবাহ ও জলধারার মিলিত ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ। এই তিনটে প্রশ্ন, এই তিনটে অংশ যদি আমি বলি, টপিক বলি, তাহলে তোমরা এখান থেকে একটা শিওর কমন পাচ্ছ 5 নম্বরের। একদম ধরে নাও নদী ও বায়ুর মিলিত ক্ষয়কার্যের ফলে একটা ভূমিরূপ আছে। এটা দেখে রাখো ভালো করে, কিন্তু তোমরা এই আর এইখানে এই দুটো অংশ থেকে কিন্তু সুন্দর করে পড়ে যাবে, অবশ্যই কমন পাবে। দাঁড়াও, আমি এটা অনলি ইরেজার হাইলাইট করে দিই, না তো সমস্যা হয়ে যাবে। তো দেখো এই অংশ থেকে কমন পাচ্ছি।
তাহলে 5 নম্বরের জন্য আমরা কি পড়লাম? 5 নম্বরের জন্য আমরা এই যে অংশটা আছে জাস্ট এইটা পড়লাম। আমরা কিন্তু 5 নম্বরের জন্য এই চ্যাপ্টারটাই ভালো করে পড়ব। একটা কোশ্চেন প্রাকৃতিক ভূগোল থেকে এখানে পাবো। এখন 5 নম্বরের আমাদের ওখানে 4টে প্রশ্ন লিখতে হয়। তাহলে পড়ে থাকছে প্রাকৃতিক ভূগোলের 3টে চ্যাপ্টার, 3টে না, 2টো চ্যাপ্টার। এই 2টো চ্যাপ্টারের মধ্যে আমাদের প্রশ্ন পড়তে হবে। এই 2টো চ্যাপ্টার থেকে বাকি কটা প্রশ্ন আসবে? বাকি 3টে প্রশ্ন আসবে। তাহলে 3টের মধ্যে তোমাকে উত্তর করতে হবে একটা। তাই এই বায়ুমণ্ডলের যে চ্যাপ্টার আছে এটা তুমি একদম 5 নম্বরের জন্য বাদ দিয়ে দাও। 5 নম্বরের জন্য তোমার এটা পড়ার প্রয়োজনই নেই। তুমি সোজাসুজি চলে যাও বায়ুমণ্ডল একদম। তো দেখো বায়ুমণ্ডলে আমরা কটা কোশ্চেন পাচ্ছি? সমুদ্র স্রোত সৃষ্টির কারণ, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, জোয়ার ভাটার সৃষ্টির কারণ ও তার ফলাফল, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। এবং নিয়ন্ত্রক, এইখান থেকে মাত্র তোমাকে 3টে থেকে 4টে প্রশ্ন পড়তে হচ্ছে। অর্থাৎ তুমি যদি এখান থেকে 4টে ধরি আর ওখানে যদি 4টে ধরি, তাহলে 4টে 8টা বা 7টা প্রশ্ন পড়ে, আমি বলবো আরও কম 6টা প্রশ্ন পড়লে তুমি এখান থেকে প্রাকৃতিক ভূগোলে 5 নম্বর বিভাগ যেটা আছে সেখানে তুমি 2টো কোশ্চেন অলরেডি কমন পেয়ে যাচ্ছে। তার মানে 2টো কোশ্চেন আমি কত নাম্বার পাচ্ছি? 10 নম্বর পেয়ে যাচ্ছি। এবার আঞ্চলিক পার্টে চলো। আঞ্চলিক পার্টে ভারতের যদি ভূগোলে যাই, ভারতের মধ্যে প্রাকৃতিক আছে আর আঞ্চলিক আছে। আমি বলছি প্রাকৃতিক পড়বই না, যদি মানে স্ট্রংলি পড়বো না। এখান থেকে অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন যদিও আছে, উত্তর দক্ষিণ বাহিনীর মধ্যে পার্থক্য, পূর্ব উপকূলের এই পার্থক্যটা এবারে ভীষণ ইম্পর্টেন্ট। এগুলো তোমরা দেখে রাখবে, অবশ্যই দেখে রাখবে। কিন্তু স্ট্রংলি যদি পড়ি তাহলে আমি বলবো তোমার এখানে 4টে প্রশ্ন আসবে, 4টের মধ্যে তোমাকে 2টো উত্তর করতে হবে। একটা 100% কমন আসছে হচ্ছে আমাদের কৃষি থেকে। এই যে কৃষি যেটা আছে সেখানে আমাদের 100% কিন্তু কমন আসছে একটা। ওকে, তো এই 100% কমন যখন আসছে, এইটা কেন আমরা মিস করব? এই কৃষি থেকে যদি কমন আসে, আমি চা বলেছি, ধান বলেছি, কার্পাস অবশ্যই ভালো করে করবে। কার্পাস দেখো, ধান অত ইম্পর্টেন্ট না, চা, গম, কার্পাস এই 3টে সুন্দর করে করবে। অনুকূল প্রাকৃতিক পরিবেশ বলেছে, এর মধ্যে অনেকের ধারণা আছে যে প্রাকৃতিক পরিবেশ লিখবো, তাহলে আমি প্রাকৃতিক পরিবেশ লিখে ছেড়ে দেবো, অর্থনৈতিক পরিবেশ লিখবো না। আমি বলছি লিখবে, লেখাটা প্রয়োজন। এবং পারলে ইন্ডিয়ার ম্যাপ এঁকে তোমরা বুঝিয়ে দেবে যে কোথায় গেলে আর কি কোন কোন অঞ্চলে উৎপাদক অঞ্চল যেগুলো আছে 2-1টা দেখিয়ে দেবে। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট ফুল মার্কসটা কিন্তু থাকবে। আমরা ফার্দার কোনো ভিডিওতে এই কথা বলবো। তাহলে তুমি দেখো ভারতবর্ষের প্রাকৃতিকে তুমি স্ট্রংলি পড়ছো না, আঞ্চলিক পড়ছো খুব ভালো করে। তারপরে চলে আসো শিল্পে, তোমাকে 2টো প্রশ্নের মাত্র উত্তর করতে হবে। তুমি শিল্পে এসো, শিল্পে যে কটা প্রশ্ন বলছি দেখো, পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র গড়ে ওঠার কারণ বা কেন্দ্রীভবনের কারণ বা এককেন্দ্রীকরণের কারণ পড়লে, ভারতের পশ্চিম অঞ্চলে পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ, ভীষণ ইম্পর্টেন্ট এই 2টো প্রশ্ন, আমি অত্যন্ত কম দিয়েছি। তারপরে ইঞ্জিনিয়ারিং শিল্প বলতে কী বোঝো, ইঞ্জিনিয়ারিং শিল্পে আমাদের গড়ে ওঠার কারণ, এই প্রশ্নগুলো এখান থেকে দেখে গেলি শিল্প থেকে। এইবারে তোমার সেফ সাইডে এসো, তুমি দেখা গেলো শিল্পের কোর্সে তুমি ভালো পারলে না তৈরি করতে, তাহলে তুমি জনসংখ্যা আর পরিবহন যেটা আছে এটা খুব সুন্দর করে দেখে রাখো। জনসংখ্যা বৃদ্ধির কারণ এখানে কোশ্চেন লিমিটেড বানিয়ে লেখা যায় এবং কমন সেন্স থাকলেও লেখা যায়। অসম বন্টন, জনবন্টনের কারণ, নগর গড়ে ওঠার কারণ, নগর গড়ে ওঠার সমস্যা বা কুফলগুলি আলোচনা করো। তাহলে তুমি ভারতবর্ষের আঞ্চলিক পোর্শন থেকে খুব ভালো করে আঞ্চলিক পোর্শন দেখেছো, এখান থেকে তুমি 2টো প্রশ্ন পাচ্ছ, অনলি 2টো প্রশ্ন এখান থেকে শিওর কমন পাচ্ছ। আর তুমি এইখানে চলে যাও বায়ুমণ্ডল থেকে একটা আর বহিরাগত প্রক্রিয়া থেকে একটা। তাহলে এই যে বিভাগ যেটা বলছি, অর্থাৎ যেখানে 20 নাম্বার আছে, এইখানে কিন্তু আমরা 4টে প্রশ্ন ইজিলি পেয়ে যাচ্ছি। অতএব এই সবগুলো পড়বো 5 নাম্বারের জন্য না, 3 নাম্বারের জন্য পড়বো, 5 নাম্বারের জন্য পড়বো না। তাহলে 5 নাম্বার নিয়ে আমাদের সমস্যা হওয়ার কথা নয়। আমি বলছি তোমরা আবার দেখে নাও প্রশ্নগুলো। ওকে, মাত্র এই কটা প্রশ্ন সুন্দর করে কিন্তু রেডি করতেই হবে, দেয়ার ইজ নো অপশান। তো এইবারে দেখো আমরা চলে যাই পরের যে বিভাগ, ঘ বিভাগ। এইখানে আমাদের টোটাল কত নাম্বারের অ্যান্সার করতে হয়? টোটাল আমাদের এখানে প্রশ্ন থাকে হচ্ছে 8টা, তাই তো? 8টা প্রশ্ন থাকে। তো পরবর্তী বিভাগে চলে যাচ্ছি, ঘ বিভাগ। এইখানে আমাদের প্রশ্ন থাকে হচ্ছে 8টা। সেই 8টা প্রশ্নের মধ্যে আমাদের 4টে উত্তর করতে হয়। তাহলে এইখানে একটার সঙ্গে আর একটা প্রশ্ন সবসময় অর থাকে, আর একটার সঙ্গে আর একটা প্রশ্ন যখন অর থাকবে, তুমি অলরেডি বহির্জাত প্রক্রিয়া পড়েছো। ওকে, অতএব সমস্যা নেই। আমি একদম প্রথম যে 2টো অধ্যায়, মানে তুমি এইখানে 2টো প্রশ্ন এই 12 নম্বরের মধ্যে 6 নম্বর যেখানে একদম পুরো কমন পেয়ে যাবে, সেইখানে হচ্ছে 2টো অধ্যায় আগে পড়বে। আমি একদম পুরো শুরুতেই সেগুলো বলে দিচ্ছি, কোনো ভনিতার প্রয়োজন নেই, সোজাসুজি সাজেশন।
দেখো এই যে অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনা, এই বর্জ্য ব্যবস্থাপনা যদি ভালো করে পড়ো এখান থেকে একটা কোশ্চেন শিওর পাচ্ছ এবং এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই পাবে, একদম 100% গ্যারান্টি তুমি পাবে। এখানে মাত্র আমি 8-9টা প্রশ্ন দিয়েছি এবং সেগুলো ইন্টার রিলেটেড, মানে তুমি যদি এই প্রশ্নগুলো সব পড়তে যাও তোমাকে হয়তো 6টা বা 5টা প্রশ্ন পড়তে হবে যেগুলোর মধ্যে তুমি চলে আসবে। চ্যাপ্টারটা তো অবশ্যই ভালো করে পড়েছো। তাহলে এখান থেকে আমরা দেখো 4 নম্বরের একটা 3 নম্বরের একটা পেয়ে যাচ্ছি, মার্কস 3-এর একটা পেয়ে যাচ্ছ। 8টা যে প্রশ্ন দেবে সেখানে 4টে অ্যান্সার করতে হবে, 4টের মধ্যে একটা তুমি করে ফেলছো এখান থেকে। এবারে তুমি চলে যাও একদম উপগ্রহ চিত্র, এই যে চ্যাপ্টার উপগ্রহ চিত্রে আসো। এখানে মাত্র 6টা-7টা প্রশ্ন দিয়েছি, পার্থক্যই ম্যাক্সিমাম এখানে আসে, অথবা উপগ্রহ চিত্রের ব্যবহার ইত্যাদি সুবিধা অসুবিধা এগুলোই আসে, এখানে বেশি প্রশ্ন করার জায়গাও নেই। এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ, তাহলে তুমি 2টো প্রশ্ন ইজিলি কমন পেয়ে যাচ্ছ। এইবারে এখানে যে অধ্যায়গুলো পড়ে থাকছে, আঞ্চলিক ভূগোল থেকে কিছু দিতে পারে পার্থক্য, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের প্রাকৃতিক ভূগোল থেকে কিছু ভারতের প্রশ্ন দেবে, এইগুলো তুমি পড়ো 3 নম্বরের কোশ্চেনের জন্য। আর তুমি বায়ুমণ্ডল অলরেডি আমরা করেছি, বায়ুমণ্ডল থেকে কম বেশি প্রশ্ন পড়ো, এগুলো থেকে আমরা কমন পেয়ে যাবো। যেগুলো যা পড়েছি ওজোন স্তর ইত্যাদি যা আছে, স্থলবায়ু সমুদ্রবায়ু পার্থক্য আছে, তারপরে হচ্ছে মেঘমুক্ত রাত্রি অপেক্ষা মেঘাচ্ছন্ন রাত্রি কেন বেশি উষ্ণতা বেশি হয়, ঠিক আছে, এই প্রশ্নগুলো। তারপরে দেখো তাহলে একদম যদি আমরা সুন্দর করে পড়ি তাহলে কিন্তু আমরা অনেকটা, মানে এই লাস্ট মিনিটে এসে তো আর পুরো বইটাকে আবার পুনরায় পড়া যায় না, একটা স্ট্রং জায়গা তৈরি করতে হবে। সেই স্ট্রং জায়গায় দাঁড়িয়ে কিন্তু পরীক্ষাটাকে বেটার মার্কস ক্যারি করার ক্ষমতা তৈরি করতে হবে। তাহলে আবার একটু বলে দিই, 2টো চ্যাপ্টার খুব ভালো করে পড়বো, একটা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা আর একটা হচ্ছে উপগ্রহ চিত্র। এখান থেকে একটা 2টো কোশ্চেন শিওর কমন পাবো, অর্থাৎ 3-3-6 পড়ে থাকলো 6 নাম্বার, বাকি 6 নাম্বার অন্য চ্যাপ্টারগুলো থেকে ইজিলি পেয়ে যাব। যেরকম হচ্ছে ভারতের যে কোশ্চেন আছে প্রাকৃতিক পার্ট সেখান থেকে পেয়ে যাব, ভারতের আঞ্চলিক থেকেও হয়তো পেয়ে যাব, অতএব এখান থেকে একটা পাবো। আর বাকি পড়ে থাকলো আমাদের বায়ুমণ্ডল, তুমি তো 5-এর জন্য পড়েছো, ওখান থেকে অনেক কোশ্চেন চলে আসে, বায়ুমণ্ডলটা ভালো করে পড়েছো ওখান থেকে পেয়ে যাবে। অতএব এই 4 এখানে দেখো, তাহলে 12 + 20, এই 12 + 20 অর্থাৎ 32 মার্কস কিন্তু খুব সহজে সাজেস্টিভলি পড়লে হয়ে যায়। প্রথম থেকে শুনে নাও, তাহলে আমরা বহির্জাত প্রক্রিয়া পড়ছি, বড় কোশ্চেন 5 নম্বরের জন্য ও বিভাগ, আর পড়ছি বায়ুমণ্ডল, 2টো কোশ্চেন ওখান থেকে কমন পাচ্ছি শিওর। আঞ্চলিকে আসছি, ভারতবর্ষের মধ্যে আমরা পড়ছি আঞ্চলিক অর্থনৈতিক পার্ট, অর্থনীতিকে আমরা কৃষিকাজ থেকে একটা শিওর কমন পাচ্ছি, আর আমরা এখানে শিল্প জনসংখ্যা থেকে একটা শিওর কমন পাচ্ছি। এতটা কনসাইজড হয়ে গেল, সিলেবাস এতটা বেশি রিডিউস হয়ে গেল আমার স্ট্রং জায়গাগুলো ধরার জন্য। কিন্তু হ্যাঁ, এই কোশ্চেনগুলো বাদ দিয়ে পড়বে না, যখন কোনো টপিকের উপরে পড়বে পুরোটা পড়বে, যে কোশ্চেনগুলো এখানে দেওয়া আছে ওই কোশ্চেনগুলো কাইন্ডলি পড়বে। তোমরা যদি ভিডিওতে কমেন্ট করো আমি তোমাদেরকে এটার PDF লিঙ্কও দিয়ে দেবো। তো এইটা আমি যে বললাম, তুমি এখন আমার উপরে ব্লাইন্ড ভরসা করে কেনই বা তুমি পড়বে? আসলে আমি তোমাকে চেক করার অথরিটি দিয়ে দিচ্ছি। দেখো আমি তোমাদের এই সাজেশন বললাম, তোমরা পড়ে গেলে অবশ্যই পাবে। তো আমরা কেন কিছু কোশ্চেনের সেট একদম হুবহু চেক করবো। আমি তোমাকে বলছি, তুমি টেস্ট পেপার, ABTA, WBTA, পারুলের যে টার্গেট হয়, অথবা কোনো প্র্যাকটিস সেট, যেখানে খুশি তুমি এই প্যাটার্নটাকে ফলো করবে। দেখবে যে তুমি বহির্জাত প্রক্রিয়া, বায়ুমণ্ডল এবং ভারতবর্ষের আঞ্চলিক পরিবেশ এই টপিকগুলো পড়ে তুমি এই যে ও বিভাগ আছে এখানে কমন পাচ্ছ কিনা। আমি জাস্ট উদাহরণের জন্য বাছিনি র্যান্ডাম, আমি জানিও না এতে কী আছে, আমি জাস্ট দেখবো যে এর মধ্যে কী আছে, ঠিক আছে। প্রথম আমার তো 2টো প্রশ্ন কমন পেতে হবে এই বিভাগটাতে 2টো পেতে হবে। তাহলে দেখো এখানে আমরা প্রথম হিমবাহের ক্ষয়কার্যের, এই যে ক্ষয়কার্য পেলাম। আচ্ছা আমি রেড কালি নিই তাহলে বেটার হবে। ক্ষয়কার্য দেখো একটা কোশ্চেন পেয়ে যাচ্ছি, এই যে। তাহলে নেক্সট দেখো জোয়ার ভাটা সৃষ্টির কারণ আমরা পেয়ে যাচ্ছি। তো সমস্যার মানে চিন্তার তো কোনো জায়গায় নেই, একটা কোশ্চেন এখানে পেয়ে গেলাম, একটা কোশ্চেন এখানে পেয়ে গেলাম। এখন এই বিভাগে আসি আমরা, এই প্রাকৃতিক বিভাগে ভারতের। দেখো এইখানে আমরা পেয়ে যাচ্ছি, দেখো বলেছিলাম পূর্ব উপকূলের সমভূমি পার্থক্য, এটা আমাদের প্রাকৃতিক, আমরা দেখবো না এখানে। গম চাষ পেয়ে গেছি। এখন পূর্ব মধ্য ভারতে কেন লৌহ ইস্পাত শিল্পের এককেন্দ্রীভবন ঘটেছে, এটাও তোমরা পেয়ে যাচ্ছ। আবার যে কোনো 3 প্রকার স্বাভাবিক উদ্ভিদের পরিচয় দাও, তোমার দেখার প্রয়োজন নেই, তুমি পড়োনি। এখন বিষয় হচ্ছে নেক্সট একটা সেটে চলে যায় যেখানে আমরা এটা পাবো ও বিভাগ, জাস্ট ও বিভাগটা দেখবো আমি এখন, তারপরে অন্য বিভাগেরগুলো নিয়ে কথা হচ্ছে।
দেখো এইখানে নদীর ক্ষয়কার্য, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ দুটো পেয়ে যাচ্ছ। এখানে চা চাষের অনুকূল পরিবেশ, ভারতে পেট্রোরসায়ন শিল্প অধিকাংশ এখানে পশ্চিম ভারতে গড়ে উঠেছে, পেয়ে যাচ্ছ। নেক্সট হিমবাহের ক্ষয়কার্য পেয়ে যাচ্ছ, জোয়ার ভাটার প্রভাব পেয়ে যাচ্ছ। এখানে চলে যাও, ধান চাষ পেয়ে যাচ্ছ, পেট্রোরসায়ন শিল্পের উন্নতির কারণ পেয়ে যাচ্ছ। নেক্সট সেট চলে যাও, হিমবাহের ক্ষয়কার্য পেয়ে যাচ্ছ। আচ্ছা, মরু অঞ্চলে ট্রোপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার বায়ুমণ্ডল থেকে পেয়েছে এটা। তো ট্রোপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ারের পার্থক্য পড়া থাকলে আমরা লিখতেই পারি। আচ্ছা দেখো এখানেও গম উৎপাদন পেয়ে যাচ্ছ, পূর্ব মধ্য ইস্পাতের গড়ে ওঠার কারণ পেয়ে যাচ্ছ, নগরায়নের সমস্যা তিনটি পেয়ে যাচ্ছ। তো নেক্সট কোশ্চেন দেখো, জাস্ট উমা বিভাগ। দেখো হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ পেয়ে যাচ্ছ, জোয়ার ভাটার প্রভাব পেয়ে যাচ্ছ। ভারতের এটা পেয়ে যাচ্ছ, কৃষি পড়েছি, ভারতীয় কৃষির বৈশিষ্ট্য। তো সমস্যা নেই, আমরা যদি 3 নম্বরে দেখি, আমি বলেছি যে দুটো চ্যাপ্টার তুমি ভালো করে দেখবে। উপগ্রহ চিত্র আগে পেয়ে যাচ্ছি, বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা, ভাগীরথী নদীর উপর বর্জ্য প্রভাব, দুটো তুমি পেয়ে গেছো। এখন ড্রামলিন রসমাদানোর পার্থক্য, মালনাদ ময়নাদের পার্থক্য, এগুলো কমন কোশ্চেন, অনেকবার সাজেশানে এসছে বা বারবার আসছে, দুটো চ্যাপ্টার থেকে দিয়েছে। ড্রামলিন রসমাদানো দিয়েছে আর বায়ুমণ্ডলের ট্রোপোস্ফিয়ার দিয়েছে। মালনাদ ময়নাদ কি ভারতের শিল্প থেকে একটা কোশ্চেন দিয়েছে। তো সমস্যার কিছু থাকবে না, অতএব এত বেশি প্যানিক নিয়ে পুরোটা পড়েছো, পড়ার পরে কিছু জায়গায় স্ট্রং করে পড়ো। আমরা 3 নম্বর দেখো, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টে গঠিত ভূমিরূপ এখানে দিয়ে দিয়েছে। আচ্ছা, বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা, ভূবৈচিত্র্য থেকে পেয়ে যাচ্ছি, পূর্ব পশ্চিম উপকূলের পার্থক্য পেয়ে যাচ্ছি, ভারতীয় কৃষির বৈশিষ্ট্য। উপবিভাগ দেখো দিয়ে দিয়েছে, হিমবাহের ক্ষয়কার্য দিয়েছে, জোয়ার ভাটার প্রভাব। তাহলে তোমাকে আমি যেটা বলছি, তোমাকে কি করতে হবে আবার শুনে নাও। প্রথম 5 নম্বরের জন্য কোন কোন চ্যাপ্টার পড়বো একদম ভালো করে বুঝে নাও। ওকে, লাস্ট সাম আপ। 5 নম্বরের জন্য আমরা 1 নম্বর অধ্যায় মানে অধ্যায় নাম্বার 1, অধ্যায় 1 নম্বর অধ্যায় পড়বো। 5 নম্বরের জন্য 1, এদিকে আমরা বায়ুমণ্ডল দিচ্ছি 3 নম্বর অধ্যায় পড়বো। তাহলে প্রাকৃতিক পার্ট আমার কমপ্লিট। এখান থেকে 2টো প্রশ্ন আমরা পেয়ে যাচ্ছি, বড় জোর 7টা থেকে 8টা কোশ্চেন হবে। ভারতবর্ষের মধ্যে ভারতের জাস্ট অর্থনৈতিক পরিবেশ পড়বো, সেখানে আমরা 2টো কোশ্চেন পেয়ে যাচ্ছি ইজিলি। এই 2টো কোশ্চেন আমাদের টোটাল মার্কস থাকছে 20। নেক্সট আমরা যদি 3 নম্বরের কোশ্চেন নিয়ে আলোচনা করি, মার্কস 3, সেখানে আমাদের টোটাল 4টে প্রশ্ন পেতে হবে। 2টো অধ্যায় আমি বলেছি, বজ্র ব্যবস্থাপনা থেকে একটা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। 2টো অধ্যায়ের মধ্যে একটা বজ্র ব্যবস্থাপনা আর একটা পেয়ে যাচ্ছ হচ্ছে উপগ্রহ চিত্র, 2টো ইজিলি পেয়ে যাচ্ছ। রইল পড়ে বায়ুমণ্ডল, ভারতবর্ষ তুমি অলরেডি সব পড়েইছো কম বেশি। তো 4 নম্বরের জন্য পড়বে এইগুলো, 3 নম্বরের জন্য পড়বে। তাহলে এখানে টোটাল আমরা 32 মার্কস ক্যারি করতে পারছি। জিওগ্রাফিতে নাম্বার পাওয়া সব থেকে সোজা। দেখো শর্ট কোশ্চেন বেসিস প্রশ্ন কত রয়েছে, ম্যাপ পয়েন্টিংয়ে 10 ধরে নাও, ওইদিকে 36 পেয়ে যাচ্ছ হচ্ছে শর্ট কোশ্চেন্স। তাহলে ভাবো এখানে কত নাম্বার তুমি ক্যারি করতে পারছো, আউট অফ 90 এটা। তাহলে এই নাম্বারটা যদি আমরা এই 46 তুমি শর্ট কোশ্চেন পেয়ে যাচ্ছ আউট অফ 90, আমি ম্যাপ পয়েন্টটিকে ইনক্লুড করছি, ঠিক আছে। আবার যদি তুমি 2 নাম্বার দাও তাহলে এখানে আরও 12 নাম্বার যোগ হবে, 20, তাই তো। তাহলে 12 যদি যোগ হয় তাহলে দেখো এখানে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 8 আর এখানে হচ্ছে 5, 58। তুমি বড় কোশ্চেন এখনও হাতই দাওনি, এই 58। এখানে তুমি স্কুল থেকে তোমাদের 10 নম্বর মৌখিকে যদি 100-এ ধরি তাহলে দেখো 8 আর 68 পেয়ে যাচ্ছ আউট অফ 100 উইদাউট অ্যান্সারিং এনি সিঙ্গেল বট কোশ্চেন। মানে বোঝো, এবারে বট কোশ্চেন আমি তোমাদের যে প্রসেসটা বললাম, যে এলিমেন্টারি প্রসেস, এই এলিমেন্টারি প্রসেস ফলো করলে তোমার এই 32-র মধ্যে 25 পাওয়ার, 25 অ্যাবোভ বা 30 অ্যাবোভ পাওয়া, মিনিমাম 25 পাওয়ার যে সম্ভাবনা সেটা বেড়ে যায়। তাহলে 25 যদি তুমি এখানে পেয়ে যাও তাহলে আমরা কিন্তু খুব সহজে, অত্যন্ত সহজে কিন্তু আমরা এখানে
লেটার মার্কস ক্যারি করতে পারি। দেখো কত হচ্ছে 8 5 13 1, আর এখানে 2 6 8 9। দেখো 90 অ্যাবভ নাম্বার ক্যারি করতে পারছো উইদাউট এনি হ্যাকল। কোনো বড় সাজেশন দরকার নেই পড়ার। টেক্সট পড়েছো ভালো করে, দ্যাট ইজ এনাফ। ভালো ভালো কোশ্চেনগুলো পড়েছো, দ্যাট ইজ এনাফ। সাজেশন সব পড়া আছে, ভেরি গুড। বাট আফটার সাজেশন তোমরা কিন্তু অবশ্যই এই মেথডগুলো ফলো করো টু ইনক্রিজ ইউর পারফরমেন্স, ইনক্রিজ ইউর নাম্বারস। যাদের মনে হচ্ছে যে ফার্স্ট ডিভিশন পাওয়ার একটা সম্ভাবনা, দেখো সায়েন্সের সাবজেক্ট সবার ভালো হয় না, সেক্ষেত্রে অনেকের সায়েন্সের মার্কসগুলোর যে রিডিউস করবে সেইগুলো তো পুরো করতে হবে। তাহলে আমাদের সেইগুলো পূরণ করার জন্য জাস্ট ইংলিশ অ্যান্ড জিওগ্রাফি, বেঙ্গলি হিস্ট্রি, এই যে পোর্শনটা আছে এটা পড়ে আছে, এটা তোমাকে অনেকটা ঠেলে দেবে ফার্স্ট ডিভিশনের কাছে, তোমাকে অনেক হেল্প করবে। সায়েন্স যাদের উইক, যাদের সায়েন্স স্ট্রং তাদের তো কোনো ব্যাপারই নেই, কিন্তু তাদেরও আবার কী হবে, এইগুলোতে কম হয়ে যাবে, তো তারা আবার ওই সায়েন্স দিয়ে হয়তো এখানে মেকআপ করতে পারবে না, তাই এইগুলোও তাদেরকে কিন্তু ভালোভাবে পড়তে হবে। তাহলে কেমন লেগেছে তোমরা আমাকে বলো। উইদাউট হ্যাসেল কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞাসা করবে, কমেন্ট বক্সে আমাকে মেসেজ করতে পারো, পিন কমেন্ট করে দিতে পারো, আই উইল ডেফিনেটলি অ্যান্সার দেম। আর বিষয় হচ্ছে ইংলিশের উপরে আমরা প্রধানত কাজ করব, তো ইংলিশের সমস্ত টপিকের উপরে ভিডিও আসবে, সেইগুলো ফ্রিতে পিডিএফ দেওয়া থাকবে, কোনো রকম পাসওয়ার্ড থাকবে না, কিচ্ছু থাকবে না, সবাই ডাউনলোড করে নিতে পারবে, প্রিন্ট আউট করে নিতে পারবে, ওই সব কিছু নেই। জাস্ট তুমি ফর লিটল হেল্প আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। শুধু নিজে উপকৃত হলে হবে না, অপরকেও সুযোগ করে দিতে হবে। তো সবার সঙ্গে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। এখন প্রচুর ব্যস্ততার মধ্যে খুব প্রফেশনালি ভিডিও করতে পারছি না, তো পরে হয়তো হবে ইন ফিউচার। সবাই ভালো থেকো, আর অবশ্যই বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করো যারা চাইছো যে তারাও ভালো নাম্বার পাক। আনন্দ সবার সঙ্গে মিলে করতে হবে, একা করলে হবে না। তো দেখা হবে আবার নতুন টপিকে। সবাই খুব ভালো থেকো। গুড বাই।